ভেক্টর ত্রিগুণন। এগুলো করছো সব? তারপর শুরু করি। ত্রিগুণ প্রোডাক্ট, ভেক্টর ত্রিগুণন যেটা পড়ছো তোমরা। ভেক্টর ত্রিগুণন মানে কি? একটা তোমার ত্রিগুণন মানে কি, এ বি সি তিনটা ভেক্টর, ঠিক আছে? বলছে যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণের সাথে অপর ভেক্টরটা ডট গুণ করলে হচ্ছে কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর ত্রিগুণন। এই যে করছে এ ডট বি করছে মানে কি, বি ভেক্টর এবং সি ভেক্টর কি ক্রস করছে, তার সাথে এ ভেক্টর ডট গুণ করছে। তেমন হতে পারে আমার কি, বি ডট সি ক্রস এ, ঠিক আছে? আবার হতে পারে এ ডট বি ক্রস সি, আবার সি ডট এ ক্রস বি। যেটাই বললাম আমার মানে কি, দুইটা ভেক্টরের ক্রস গুণ আর অপর ভেক্টরের সাথে সেটা কি ডট গুণ থাকবে, সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আমরা যদি দেখি তোমার এখানে, তাহলে কি বলছে, আমার দুইটা ভেক্টর ধরছে। আমার এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এই বরাবর, এম এন বি একটা ভেক্টর, এম আর বরাবর এ একটা ভেক্টর। আর সি ভেক্টরটা কি আছে, উচ্চতা ধরছে, এটা হাইট, সেটা কি লম্বা বরাবর আছে, তাই না? তো আয়তন মানে কি, আয়তন ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এটা তোমার যদি কি ধরো সামান্তরিক ধরো, তার ক্ষেত্রফল কি ছিল, মানে পড়ছে সামান্তরিক ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণন উচ্চতা, তাই না? ভূমি গুণন উচ্চতা। এই যে তোমার এখানে দেখা দেখা আছে যেমন সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় কি হবে, ভূমি গুণন উচ্চতা, এই ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস গুণ প্লস। আর যে তার যে কর্ণগুলো যদি যখন দেওয়া থাকবে যে পি আর কিউ এর মধ্যে একটা কর্ণ হয়, তখন তার ক্ষেত্রফল হচ্ছে কত, হাফ ইন্টু পি ক্রস কিউ। বাহু তো দেওয়া আছে আমার, তার আমার সামান্তরিক ক্ষেত্রফল কত হবে, বি ক্রস কিউ। এবং উচ্চতা কত, হাইট এইচ, এই যে এইচটা আমার দেওয়া আছে। এখন বলছে এখানে এ এবং ভেক্টর সি বি সি এর মধ্যবর্তী কোণ কত, 6 থিটা হয়। এখন এই যে এ বরাবর ভেক্টরটা, যদি তুমি দেখো এ বরাবর একটা ভেক্টর এ ভেক্টর, এখানে একটা ভেক্টর বি ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, বি ভেক্টর সি ভেক্টর যেদিকে ক্রস হবে তার দিকটা কোন দিকে হবে আসলে বলো? বি ভেক্টর এবং সি ভেক্টর তোমার দিকটা হবে তোমার কি, বা তার ক্রস গুণফলটা হবে তার কি, এই ভেক্টরের সাথে লম্বা, বি সি এর সাথে লম্বা বরাবর, লম্বা বরাবরের সাথে তোমার কি এই ভেক্টরটা একটা কি করছে, বি এবং বি কোনটা, বি এর সাথে এবং সি এর সাথে ক্রসের সাথে তোমার কি এটার যে তোমার দিকটা, এখন যেখানে তোমার যে একটা মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তখন তোমার কি আছে, বি ভেক্টর কস সি ভেক্টর, সি ভেক্টর কস থিটা, অর্থাৎ বুঝছো না, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। তো আমার কি, এটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে হচ্ছে পুরোটা হচ্ছে কত, বি ধরো বা এ ধরো, আর এটা সরি বি ধরো তুমি, আর এ হচ্ছে আমার এ, তাহলে আমার এ বি কস থিটা আছে না, এটা আমার বি, এটা আমার এ, তাহলে এ বি বা বি এ কস থিটা ইকুয়াল কি, বি ডট এ না, বা এ ডট বি, সেম কথা। সেটাই আমি লিখছি এখানে, জাস্ট উল্টোটা চলে, এখানে জাস্ট এটা লিখছি। তো সেটাকে তুমি লিখতে পারো যে কি, এ ভেক্টর ডট বি, বি ক্রস সি, এটা তোমার কি আয়তন আসলো, ঠিক আছে? এটা তোমার আয়তন পাইলাম আমরা। এখন এটা তুমি কি লিখতে পারো, এ ডট বি ক্রস সি, সি ডট এ ক্রস বি, অথবা বি ডট সি ক্রস সি, মানে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস, ভেক্টরের সাথে ডট গুণফল। এটা তোমার কি ভলিউম, আয়তন। এখন তোমাকে বলছে যদি এটা তোমার শূন্য হয়, এটা শূন্য মানে কি আমার আয়তন জিরো, তাই না? এখন যদি বলছে এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল জিরো হবে মানে কি, আমার ভি জিরো, তাই না? কারণ এটা মানে তোমার ভি, এই পড়টা তো আমার ভি এখানে দেয়া আছে। তো বলছে এ বি এবং সি দ্বারা ঘন সমান্তরাল আয়তন শূন্য, এমনকি ভলিউম জিরো, এরপর তিনটে একই সমতলে অবস্থিত। এখন আয়তন যদি শূন্য হয় তাহলে একই সমতলে অবস্থিত হবে কিভাবে,
তোমাকে যখন আমি বলি যে আমার এটা একটা সরল রেখা, আবার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তিনটা বিন্দু আছে। তিনটা যদি বিন্দু থাকে, আমি যদি বলি যে এখানে তোমার এই যে তিনটা বিন্দু মানে কি একটা কি ত্রিভুজ গঠন করবে? নর্মালি যদি হয়তো তিনটা বিন্দু তিন জায়গায়, তাহলে একটা ত্রিভুজ গঠন করতো। যদি ত্রিভুজ গঠিত হইতো তার একটা ক্ষেত্রফল থাকতো। তো আমাকে একই রেখায় এক লাইনে আমার কি তিনটা বিন্দু আছে, তো এখানে আমার কোনো কিছু কি ত্রিভুজ উৎপন্ন হবে? ত্রিভুজ উৎপন্ন হবে না। যদি ত্রিভুজ না হয় তাহলে কি ক্ষেত্রফল থাকবে? ক্ষেত্রফল থাকবে না। এই জিনিসটা গুলো কি সমরেখা, তাই তোমার কি একই রেখায় অবস্থিত। ঠিক সেম ভাবে আর কি একই তো একটা তলে আমার কি এই বিন্দু তোমার এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর অবস্থিত, মানে কি আমার যখন এটা যখন জিরো হবে, মানে কি এ ভেক্টর ডট বি ক্রস সি, এটা যখন আমার জিরো হবে, তখন আমার কি সবগুলাকে আমাকে একই তলে অবস্থিত, মানে কি একই সমতলে অবস্থিত। আর যেহেতু একই সমতলে অবস্থিত, মানে মনে করে কি, এই যে বললাম এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটে আমার কি একই সমতলে অবস্থিত না? যেহেতু একই সমতলে অবস্থিত, তখন তো এখানে তার কি আয়তন আছে কোনো? তো কোনো আয়তন নাই। বুঝা গেছে? আয়তন জিনিসটা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবার দৈর্ঘ্য নাই প্রস্থ উচ্চতা কিছুই নাই এখানে, অর্থাৎ এখানে আমার কি আয়তন জিরো, এখানে উচ্চতা নাই, হাইট নাই, আয়তন জিরো। সেটাই কথা তোমার বলছে। এখন আয়তন জুড়ে বলেই আমার কি বৃদ্ধিটা একই সমতলে থাকবে। মানে একই সমতলে থাকবে বোঝা গেছে যে একই সমতলে আছে মানে কি আমার আয়তন জিরো, ক্ষেত্রফল জিরো, সেটাই বলো, ঠিক আছে? বুঝছো কিনা বলো? এটা আসে এমনিতে তোমার রিটেনে আসে যে ফ্যাক্টর তিনটা যদি একই সমতলে থাকে, মাত্রার যে আয়তন জিরো হয়, তো মানে একই সমতলে থাকে, দেখাইতে বলে একটা ইকুয়েশন দিয়ে দেয় তোমাকে। তা কি লিখতে হয়? একই সমতল অবস্থায় মানে কি তার আয়তনটা জিরো। আয়তন জিরো মানে কি এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল জিরো। ঠিক আছে, এটাই আর কি। বলো অবশ্যই কিনা। আচ্ছা, ঠিক আছে। এই তোমার ক্রস দেখাইছি এখানে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর। প্রথমে কি করছে? আর তো এ ডট বি ক্রস সি না, আগে তোমাকে বি ভেক্টর এবং সি ভেক্টর ক্রস গুণ করতে হবে। তারপর না তুমি কি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এখানে কাজ, তখন তুমি এটা করবা। এখান থেকে বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর ভেক্টর যে তল অবস্থান করে তার লম্ব দিকে একক ভেক্টর। দেখো একক ভেক্টরের কয়েকজন একক ভেক্টর আছে। একক ভেক্টর নর্মালি কি করছিলাম আমরা, কোন একটা ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? একক ভেক্টর পাবো। তারপরে হইতে পারে তোমার কি দুই নম্বর কি হতে পারে, সমান্তরাল একক ভেক্টর। হচ্ছে দুইটা ভেক্টর এ আর বি সমান্তরালে অবস্থিত, একই সমান্তরাল। সরি সরি সরি, তাদের তখন তোমার একক ভেক্টর কি হবে? এরকম। যদি সমান্তরালে বলে, তার দুইটা ভেক্টর আমি যোগ করব, তাই নিচে তার এই যোগ করা ভেক্টরটার যে মান পাবো আমি, সেই মানটা দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তার সমান্তরাল একক ভেক্টর। আরো হতে পারে যেমন লম্ব বরাবর একক ভেক্টর বা লম্ব দিকে একক ভেক্টর বলতে পারে। যেমন এখানে তোমার কোশ্চেনে বলছে না, তা উলম্ব দিকে মানে কি, তার লম্ব দিকে একক ভেক্টর চাইছে। তার লম্ব দিকে একক ভেক্টর মানে কি? লম্ব দিকে একক ভেক্টর মানে কি আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর নিচ্ছে তার মান, এটা হচ্ছে একটা লম্ব দিকে একক ভেক্টর। মানে একবার যখন আমরা বলবো যে জাস্ট একক ভেক্টর, মানে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার একক ভেক্টর। যখন বলবে আমার সমান্তরাল একক ভেক্টর, সমান্তরালে না লব্ধির বা লব্ধির সাথে, বা লব্ধির দিকে একক ভেক্টর, লব্ধির দিকে একক ভেক্টর বা লব্ধি বরাবর একক ভেক্টর যেটাই বলো। আর যখন বলবি লম্ব বরাবর একক ভেক্টর, তখন সেটা হচ্ছে আমার কি ক্রস করতে হবে, লব্ধি করলে যোগ করতে হবে। নর্মালি তো নর্মালি মান ভেক্টর এক কথা আমরা কি উপরে যেটা নিচ্ছি তার মানটা দিয়ে ভাগ করতেছি না, সেই তোমার কি ভেক্টর। তাহলে এখানে বলছে আমার কি এ এবং ডি দুইটা ভেক্টর,
বলছি যে তল অবস্থান করছে তা উলম্ব দিকে অবস্থান করছে, অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে বা একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো কি করতে হবে আমাকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বললাম যেটা উলম্ব বলছে মানে কি, আর লম্ব দিকে মানে কি, ক্রস করতে হবে। নিচে এটা ক্রস করার পর যেটা পাবা সেটার মানটা দিয়ে ভাগ করবা যাচ্ছে। তাতে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করছে আগে, ক্রস করে দিয়ে মান বের করলাম, আমার এই ভেক্টরটা পাইলাম। এই ভেক্টর একটা মান আছে না, মান কিভাবে নির্ণয় করতে হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস রুট ওভার ডি স্কোয়ার। তখন সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করছে জাস্ট, যেটা পাইলা সেটা তোমার কি লম্ব দিকে একক ভেক্টর, এটাই করবে এগুলা। বলছে সামান্তরিক দুটি সন্নিহিত বাহু পি আর কিউ দিয়ে দিছে, সন্নিহিত বাহুর কথা বলছে, তখন তার ক্ষেত্রফল কথা হবে পি ক্রস কিউ। আর যদি বলতো সামান্তরিকের দুইটা কি কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ, তখন কি হইতো, তখন ক্ষেত্রফল তোমার কি হাফ ইন্টু পি ক্রস কিউ। যদি কর্ণের কথা বলে কর্ণ, তখন হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য ক্রস গুণফল। আর যদি বলে সন্নিহিত বাহু, তখন হাফ, তোমার জাস্ট হাফটা পিছনে, জাস্ট সন্নিহিত বাহুদের ক্রস গুণফল। বুঝে গেছে? তারপর তোমাকে বলছি এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথমেটিক্স আসবে। তো দেখো, ভেক্টরদের সমান্তরাল হবে, এখন এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ভেক্টরদের সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে আমি যদি বলি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ভেক্টরদের পরস্পর সমান্তরাল মানে তাদের মধ্যবর্তী কোনো কোণ আছে নাই, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত, 0 ডিগ্রি। ঠিক আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি। তো আমি যদি সূত্র কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এবি, বা তুমি যদি ক্রস গুণফল করো, ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবি সাইন থিটা, তাই না? সাইন 0 ডিগ্রি মান কত, এখানে আমার থিটার মান হচ্ছে 0, কত সাইন, সাইন 0 মান 0 না, এবি গুণ তো তোমার 0 হয়ে যায়, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণফলটা আমার 0। বুঝা গেছে? ভেক্টরদের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি আমার ক্রস গুণফল 0 হবে। তো ঠিক তাহলে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর কখন সমান্তরাল হবে, মানে বলছি এর মান কত হলে ভেক্টরদের সমান্তরাল হবে, তো আমি বলবো ভেক্টর যেমন সমান্তরাল হয়, তারপর তাদের যে ক্রস গুণফলটা, এই যে তাদের যে ক্রস গুণফলটা, এটা ক্রস গুণফল না, সেটা আমার কত হবে, এটা আমার 0 হবে। তো আমি ক্রস গুণটা আগে বের করছি, এটা ক্রস গুণফলটা বের করার পর সেটা কি বলতেছি, আমার 0 হবে, কারণ এটা বলছে আগে সমান্তরাল আমার কি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল 0 হবে। তখন সেখান থেকে তোমার কি, এখন দেখো, সেখান থেকে তুমি কি ইজিলি মান বের করতে পারবে, ঠিক আছে, এই যেখান থেকে ইজিলি মান বের করতে পারবে, বা তোমার এ এর মান কত হবে। এভাবে কোশ্চেন হতে পারে যে এ এর মান কত হলে, এ এর মান কত হলে ভেক্টর দল লম্ব হবে, লম্ব হবে মানে থিটা কত, 90 ডিগ্রি না? তখন আমরা যদি জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর এবি কস থিটা, কস 90, তাই না, থিটা এখানে, কস 90 মানে কত, 0। তাহলে তখন আমার কি হবে, তখন আমার ডট গুণফল 0 হবে, ঠিক আছে, তখন আমার ডট গুণফল 0 মানে দুইটা ভেক্টরের ডট গুণফল তখন আমার কি 0 হবে। যে কখন হবে, এটা যখন কি লম্বর কথা বলবে। তো এটা মনে রাখো, যখন আমার কি তোমার সমান্তরাল বলবে, তখন আমাকে থিটা 0, থিটা 0 ক্রস গুণফলটা 0 হবে। আর যখন আমার লম্ব কথা বলবে, যে কত হলে লম্ব হবে, তখন আমাকে ডট গুণফলটা 0 হবে। এরকম যদি দেখি, এগুলো নর্মালি প্রমাণ করতে পারবো এগুলো, নর্মালি প্রমাণ করতে পারবো নাই। এই যেমন এখানে বলছে এই পরস্পর লম্ব, এবি পরস্পর লম্ব মানে কি আমার ডট গুণফল 0 দেখো, এই ভেক্টর এবং বি ভেক্টর যে ডট গুণফল সেটা 0 নিয়ে আসছে, তাই না? ধরে কিছু না, মেইন কোথায় আসবো, হ্যাঁ তুমি একটা দিয়ে দিলাম যে এ একটা ভেক্টর, 5 i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, এই একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস j ক্যাপ -3k ক্যাপ। তোমাদের এখন বললাম যে এ এর মান কত হলে, এর মান কত হলে ভেক্টর দ্বয়
লম্ব হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা হতে পারে যে এর মান কত হলে একটা দ্বয় সমান্তরাল হবে। তো তুমি যখন বলবো যে লম্ব হলে তখন তোমার কি, এই যে তাদের ডট গুণফল শূন্য ধরতে হবে, ডট গুণফল জিরো ধরে ম্যাথ করতে হবে। আর যখন সমান্তরাল বলবে তখন তাদের তুমি কি ক্রস গুণফলটা জিরো ধরে ম্যাথ করবা। ঠিক আছে, ক্রস গুণফল জিরো, এগুলো সিম্পল ম্যাথ, এগুলো এগুলো এমসিকিউ তে আসবে। ইম্পর্টেন্ট আছে, যে প্রশ্ন লম্বা তারপর ডট গুণফল জিরো নিয়ে আসছে শেষ। দেখাইছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এবং সি ভেক্টর, তোমাকে প্রমাণ করতে বলছে এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল এ ভেক্টর ক্রস বি ডট সি। আগে বলছি তো যে কোনো দুইটা ক্রস গুণফল অপরের সাথে কি ডট গুণফল করলে কি সেম মান আসবে। আগে কি করতে হবে, বি আর ক্রস সি কি ক্রস করবা, বি ভেক্টর আর সি ভেক্টর ক্রস করলা, সেটাতে সেটার সাথে তখন কি এটাকে ডট গুণ করবা, তো মান আসবে। এটা তো নির্ণায়কের সাথে নির্ণয় করাইছি আমি। কি হয় দেখো, প্রথম থেকে যদি দেখি, এটা নির্ণায়ক, এটা তোমার আগে এখানে রেখে দিচ্ছে, রাখো থাকুক। তো নির্ণায়ক আছে না এটা, আমি যখন আই কে নিব, যখন আই কে নিছে না, তখন আমার কি এই সারিটা বাদ এই কলমটা বাদ, তখন দুই আর দুই চার, এক তিনে তিন, তখন দুই আর দুই চার, এক তিনে তিন। যখন আমি জে নিব তখন কি, যে মাইনাস যে, কারণ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা শিখেছি আমি। এই তোমার দ্বিতীয় সারি, সরি, হ্যাঁ, প্রথম সারি দ্বিতীয় কলাম। যখন আমি জে নিব তখন আমার কি হবে, এই যে ওই সারি বাদ আর এই কলাম বাদ, তখন কি থাকবে, ওয়ান থাকবে আর টু থাকবে। ওয়ান আর টু গুণ করলে কত হয়, টু। আর এটা এটা গুণ করলে কত হয়, মাইনাস থ্রি। ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, চলো মাইনাস থ্রি হয়, থ্রি হবে, মাইনাস মাইনাস প্লাস। আর যখন কে নিব, তখন কে, তখন আমার এটা বাদ আর এটা বাদ, তখন থাকবে ওয়ান আর টু। এখানে ওয়ান থাকবে, ওয়ান 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 হবে, আর টু একে টু। এভাবে করতে পারি নির্ণয় গুলো শিখেছি। আমরা এগুলো করতে পারবো কিনা বলো, তুমি এগুলো করতে বলো ভালো, তাহলে আমি করাবো না, এগুলো অন্য টপিকে যাবো। তাহলে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এখানে বাড়ির কাজ দিচ্ছে এসডব্লিউ, এসডব্লিউ থাকবে তোমাদের 1 নম্বর আর 2 নম্বর। এবং কত হলে লম্ব হবে, সমান্তরিক সন্নিহিত বিবেচনা করলে সমান্তরিক ক্ষেত্রফল কত হবে, করবে এগুলো। ঠিক আছে। এখন দেখো ক্যালকুলাস, ঠিক আছে, ক্যালকুলাসটা করবো আজকে। এদিকে দেখো, ক্যালকুলাস, ক্যালকুলাস দুই ধরনের, একটা থেকে ডেফিনিট, তোমার হচ্ছে যে ডিফারেন্সিয়াল, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা ম্যাথে আছে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তো আমরা পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস এখানে তেমন কিছু না, জাস্ট বেসিক কিছু এখানে একটু আলাদা হবে। যখন বললাম যে ডিফারেন্সিয়াল বা ডিফারেন্সিয়েশন, বা এটা কি বলা হয়, ব্যবকলন অথবা কি অন্তরীকরণ, নামগুলো মনে রাখবো জাস্ট। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস কি বলা হয়, যোগজীকরণ অথবা সমাকলন, যেটা মনে রাখো। তারপর শাখা বিজ্ঞান কি নিউটন এবং কি লিবনিজ যেটা আবিষ্কার করছিলেন। কনস্ট্যান্ট জিনিসটা কি, মানে আমি একটা ফাংশন লিখলাম, এরপর এক্স ইকুয়াল টু 3x² প্লাস 2x, এই যে থ্রি টু, এগুলা কি হয়েছে, এগুলো কি কনস্ট্যান্ট মান বা ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট, তাই না। আর এক্স, আবার যদি লিখতাম ওয়াই, এটা এগুলো কি বলে, এগুলো ভেরিয়েবল বা চলক, ভেরিয়েবল বা চলক। ফাংশনে যদি এক্স থাকে তো সেটা আমি কি বলবো, এফ অফ এক্স, মানে কি আমার এটা এক্স এর ফাংশন। এখানে ওয়াই থাকতে পারবে, পারবে না। আমি যদি এফ অফ ওয়াই মানে কি, আমার এটা ওয়াই এর ফাংশন। ঠিক আছে, এইটাই বলবো ফাংশন। এই যে চলক বা চলরাশি, এক্স অথবা ওয়াই যে কোনো, মানে যেগুলো কি পরিবর্তিত হতে পারে, ফাংশন বা অপেক্ষা করবে এগুলো আমরা। স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অধীন চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এফ অফ এক্স ওয়াই। এখন দেখো, যে গাণিতিক ক্রিয়া একটি রাশিমানকে রূপান্তরিত অপারেটর, অপারেটর ঠিক আছে চালক,
মানে বিয়োগ এটা একটা অপারেটর, গুণ করতেছি তুমি, এটা একটা অপারেটর হতে পারে, ভাগ করতে এটা অপারেটর, স্কোয়ার, ঘন, স্কোয়ার রুট, লগ, সাইন, এগুলো একটা অপারেটর। আসবে আমি নিচের কোনটা অপারেটর, নিচের কোনটা অপারেটর নয়, নিচের কোনটা ভেরিয়েবল, নিচের কোনটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলো আসবে। অন্তরীকরণ ক্যালকুলাস, দেখো ক্যালকুলাস বিস্তারিত পড়া কিন্তু, ঠিক আছে, একটু তো এখনো হয় না, আমি তো বুঝাই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা আসলে কি। মনে করো আমার একটা ফাংশন, এখন এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আসলে মূলত কি বোঝায়, হার বোঝায়, হার। হার বুঝো, রেট বা হার, মানে একক সময়ে কতটুকু কাজ করতে পারতেছি এটাকে বলা হয় হার না? এটাকে কি বলা হয়, ক্ষমতা বলা হয় ক্ষমতা। মানে কি পার্ট টাইমে আমি কতটুকু গেলাম, কতটুকু কি, এই যেটা হিসাব করতেছি সেটা হচ্ছে রেট বা হার। এখন এখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এক কথায় মূলত হতে হচ্ছে ঢাল নির্ণয় করা হয়। ডিওয়াই ডিএক্স মানে ডি ডিএক্স অফ ওয়াই এর, এক্স একটা ফাংশন হচ্ছে y, এটা মনে রাখতে হবে, নির্ণয় করতে হবে ঢাল, এই কথা। এখানে কিছু সূত্র আছে, মুখস্থ করতে হবে এগুলো, তোমার এখানে কিছু কাজে লাগবে না কিছু, ঠিক আছে। যে একটা কাজে লাগবে, পেইন্ট কাজে লাগবে ম্যাথে। ডিডিএক্স অফ এক্স মানে তুমি কিন্তু ডিডিএক্স অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করো, তখন তাকে তোমার আসবে তো ওয়ান। এখন ডিডিএক্স মানে কি, এই যে নিচে যেটা থাকবে, মানে তার সাপেক্ষে তুমি তাকে কি করতেছো, ডিফারেন্সিয়েট করতেছো, আর কি ভাগ করতেছো, এক কথা মেন কথা এগুলো। আর ডিডিএক্স, ঠিক আছে, আর তুমি ডিডিওয়াই মানে কি, ডিডিওয়াই মানে কি, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, আমি কি করছি তাকে ওয়াই দিয়ে ভাগ করতেছি, ওয়াই ফাংশনটা কিন্তু থাকবে ডিডিএক্স মানে কি, আমি যদি দিলাম মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, এক্ষেত্রে কি বললো, পি কালকে তুমি বললো যে ডিপি বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ পি। আর ডিডিএক্স অফ পি মানে কি হবে, পি এর যে ফাংশন ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, ঠিক আছে। তো এখানে আমার কি এক্স স্কোয়ার ছিল, মানে আমি কাজ সাপেক্ষ করতেছি ডিফারেন্সিয়েশন ডিডি এক্স এর সাপেক্ষে, তাই না? মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, কিন্তু ফাংশন আমার কি আছে, মানে এক্স আছে বা ওয়াই আছে। তো আমি জাস্ট কি এক্স, এইটাকে জাস্ট কি ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু ওয়াইটাকে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে, এখানে ডিফারেন্সিয়েট করতে পারবো না। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা যায়, তুমি যদি বলো ডিডি এক্স অফ থ্রি, এই জিরো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা যায় না, ওকে রাখবা। তো দেখাইছে এগুলা, তোমাদের সেটা মনে রাখবা, এক্স টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মানে কি এক্স স্কোয়ার, তবে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর, এরকম কি হবে, এন এক্স এন মাইনাস ওয়ান, মানে আমার যে পাওয়ারটা ছিল, পাওয়ার না, পাওয়ারটা আমার সামনে আসলো, আর উপরে পাওয়ারটা কমে গেল। আমি যদি বলি এক্স স্কোয়ার ডিফারেন্স কি হবে, পাওয়ারটা সামনে আসবে, আর এখানে যে পাওয়ারটা ছিল সেটা কমে যাবে, কি হলো টু এক্স। এখন যদি বলি যে এক্স টু দি পাওয়ার ফোর, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা কমে যাবে, শেষ। বুঝা গেছে, এরকম ডিফারেন্স। 25 এক্স স্কোয়ার বললাম, তখন কি 25 মানে ধ্রুবক সংখ্যা, এখানে আমি রেখে দিব, আর এক্স স্কোয়ার ছিল না, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা কমে যাবে, শেষ। তাহলে 50 এক্স, এভাবে করতে হয়। এমন একবার সাইনকে বলে কি হয়, কস হলে কি হয়, ইটি দেওয়ার এক্স করলে ইটি দেওয়ার এক্স হয়, দেখবো। এগুলো এত তোমার দরকার নাই, ঠিক আছে, এত তোমার দরকার নাই, মূল্য অন্তরীকরণ এত কিছু তোমার দরকার নেই, তোমার জাস্ট। আর ইন্টিগ্রেশন মেইন চলে যাওয়া, মেইন করে, আর ইন্টিগ্রেশন মানে তোমার কি, আর যোগকরণ তোমার কি, মানে তুমি যোগ করা, তোমার ডিফারেন্সিয়েশন করতে মানে কি, তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করতেছিলে, একটা বড় অংশ তুমি কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতেছিলে। আর ইন্টিগ্রেশন মানে কি, তোমার একটা মনে করি এটা একটা রেখা, এটা একটা আবদ্ধ একটা অংশ, তোমাকে কি ক্ষেত্রে বের করা, মানে কি কাজ হবে? মানে তুমি কি শুধু একটা জিনিস অংশ নিয়ে নিবা, সেখান থেকে তুমি কি চাইলে পুরোটা ক্ষেত্রে বের করতে পারবা। এই আর কি, আমি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা কি করবো, ডিএক্স পরিমাণ জিনিসটা কি কি আমি ডিএক্স প্লাস ডিএক্স কি করবো, যোগ করবো ক্ষুদ্র ক্ষুদ্র করে জিনিসটাকে। তো এখানে দেখাইছে আমার একটা ফাংশন, এই যে পুরো একটা ফাংশন তৈরি হয়, তা তো আমি কি ক্ষুদ্র অংশে ভাগ করলাম। মানে আমি যদি এটা খেতে বলছি, আমি কি পুরোটা খেতে বের করবো, কিভাবে বের করবো, আমি কি করবো, জাস্ট কি এইটুকু অংশ খেতে বের করবো, এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, তখন আমি কি আরো পেয়ে যাবো। তো আমাকে আমার ডিফারেন্সিয়েশন সাইন্স ছিল এরকম, ডিডিএক্স অফ, এটা আমার অপারেটর বা চলক, দেখবো আমি। আর ইন্টিগ্রেশন সাইন্স হচ্ছে এরকম, সামেশন পড়ছো না তুমি ছোটবেলায়, সামেশন, এটা তোমার কি বলা হয়। তো এটা থেকে একটু উন্নত ভাষা তোমার কি ইন্টিগ্রেশন করে, যোগ করতেছো।
ইন্টিগ্রেশন অফ, বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, পি পি একটা ফাংশন, এক্স এর ফাংশন, ডিএক্স এর সাথে কি করতেছে, ইন্টিগ্রেট করতেছে। এই যে ইন্টিগ্রেশন ক্ষেত্রে আবার সূত্র আলাদা। আমি যদি ডিএক্স কে ইন্টিগ্রেশন করি কত আসবে, এক্স আসবে। ঠিক আছে, এই তখন দিছি, এটা পড়বা। আমি যদি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করি ডিএক্স এর সাপেক্ষে, তখন কি হবে, আমার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে এন প্লাস ওয়ান। মানে কি ডিফারেন্সিয়েশন হলে কি হতো, আমার পাওয়ারটা কমে যাচ্ছে তাই না, আর পাওয়ারটা সামনে আসতেছিল। আর ইন্ডিকেট করলে আমার কি পাওয়ারটা বাড়বে, এবং যে উপরে যে পাওয়ারটা আছে সেটা দিয়ে একটু ভাগ হচ্ছে আবার। এত টু পাওয়ার পর এটা ইন্টিগ্রেশন কি হবে, পাওয়ারটা এক বাড়বে, নিচে কি ওই যে পাওয়ারটা হচ্ছে সেটা দিয়ে ভাগ হবে শেষ। এখন ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা অপরটার কি অপোজিট, ঠিক আছে, অপরটা opposite। তুমি যদি এই একটা ফাংশনকে কি করো, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করো, করলাম, ডিফারেন্সিয়েশন তুমি যেটা পাইলা সেই ফাংশন তুমি ইন্টিগ্রেট করলে কি আবার আগের ফাংশন পাবা। সেম ভাবে তুমি ইন্টিগ্রেশন করছো সেটাকে ডিফারেন্ট আবার আগেরটা পাবা। যেমন মনে করো 2x, এখান থেকে আমি একটা ইন্টিগ্রেশন করি কত আসবে, 2 আসবে। 2 ছিল আমার, আর এক্স মানে কি আমার পাওয়ারটা এক বেড়ে গেল, এটা তো ভাগ হইলো, আমার কি হইলো, এক্স স্কোয়ার হলো তাই না। এটা হবে না ইন্টিগ্রেশন করলে। আর আমি যদি 2x কে ডিফারেন্সিয়েশন করি, এখন যে আমি এটা যদি আবার কি এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তো কত আসবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে। হ্যাঁ, এক কমে যাবে, মানে তোমার এখানে ওয়ান থাকবে পাওয়ার। 2x একই না, নাকি একে ডিফারেন্সিয়েশন করলে কি আমি যেটা পাবো সেটাকে আমি ইন্টিগ্রেশন করলে আমি এটা পাবো, মানে এটা অপোজিট। বলো বুঝছো কিনা, অনেক কিছু বললাম মনে হয়। এই পর্যন্ত তোমাদের আর ম্যাথ যখন করবো ক্যালকুলাস তোমার বিস্তারিত আসার পর, একদিন দুদিনে আসলে ক্যালকুলাস হয় না, ক্যালকুলাস অনেক কিছু আছে। ক্যালকুলাস যোগবিয়োগের প্রতীক দেখাইছে তোমার, এটা সামেশন। এই যে তোমার এস হয় না, সামেশনটাকে তুমি যদি কি টেনে যদি বড় করে লেখা তাহলে তুমি বিচার কিরকম দেখায়। এই জন্য বলছো সামেশন থেকে আসছে তোমার ইন্টিগ্রেশন সাইনটা। পদার্থবিজ্ঞানী ক্যালকুলাস যে পড়বা, বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল, ঢাল বেগ করতে কি বলছিলাম তোমার, ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ত্বরণ ক্ষেত্রফল বলছিলাম না, আয়তন কাজটা এগুলো করতে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে কি ইন্টিগ্রাল ক্যালকুলেশন ইউজ করতে হবে। তা দেখো এক কথায় যে তোমার যেটা তোমার কাজে লাগবে এখান থেকে, আমার যদি বলে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করো, তখন আমার কি হবে ডিফারেন্সিয়েশন, যে এই যে এনটা পাওয়ার না, তা পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা এক কমে যাবে, এটা হচ্ছে আমার কি ডিফারেন্সিয়েশন। আর আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি ইন্টিগ্রেশন করি ডিএক্স এর সাপেক্ষে, তখন কি হবে, এক্স টু দি পাওয়ার এন ছিল না, পাওয়ারটা এক বেড়ে যাবে, এবং সেটা দিয়ে আবার কি ভাগ হবে। এটাই এতটুকু সিম্পল মনে হয়, মানে বেশি কিছু মনে রাখবো না। এতটুকু তোমার লাগবে। এটাগুলো কি ডিফারেন্সিয়েশন করতেছে আমি, এটাকে আমি ইন্টিগ্রেশন করতেছি, এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এগুলোর অপোজিট। মানে একটাকে করলে ডিভিশন তুমি ইন্টিগ্রেট উল্টে পাবা, আবার ইন্টিগ্রেশনটাকে ডিভিশন করলে আবার উল্টে পাবা। তোমাকে দেখাইছি একটা কোন অবস্থান ভেক্টর আর এত, বলছে কোনটার বেগ এবং ত্বরণ নির্ণয় করো। দেখো তোমরা যখন কি করছো, তোমার বেগ দেওয়া মনে করো 19 করছো, এইচএস দেওয়া আছে, এস দেওয়া মনে করো একটা তোমাকে দিয়ে দিলাম যে 25 মিটার ত্বরণ করছে বা মিটার, এস এর মান। আর তার মনে করো যে 5 সেকেন্ডে গেছে যে, তখন তো কি বেগ বেগ করতে দিতাম না, বেগ মানে কি, বেগ মানে কি আমার স্মরণ বাই সময়, তাই না। এই জিনিসটা হচ্ছে মানে কি, আমি যদি ডিফারেন্সিয়েশন করে বের করি আমি কি পাবো, আমি ইকুয়েশন পাবো ভি ইকুয়াল ডিএস ডিটি, ডি ডিটি অফ এস। এস এস মানে কি আমার, মনে করো আমার কি কি ছিল যে, মনে করো এস এর কি আমার ইউটি ছিল প্লাস হাফ এটি স্কয়ার। তো আমি কি করতেছি, আমি এটা এস কে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। মানে কি করতেছি আমি কি, সরণটাকে এস টাকে কি টি দিয়ে ভাগ করতেছিলাম না, এটা আমার বেগ ছিল না। ঠিক সেম ভাবে বেগ আমার কি, আমি সরণটাকে কি করতে, সরণের রাশি মানে এটা তার সরণ মানে কি দূরত্ব, এক কথায় মনে করো যে দূরত্ব সরণ যদি আলাদা, এখানে বুঝাইতেছি জাস্ট, এখান থেকে কি আরের রাশি মানটা আসবে জাস্ট। সরণটাকে আমি যে কি কি আমার সময় দিয়ে ভাগ করি, সেই দিকটা আমি যে সময় দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা হচ্ছে আমি কি বেগ।
এটা হচ্ছে আমার কি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এখানে জাস্ট তুমি সিম্পলি করতেছো, এখানে তোমার কি ক্যালকুলাস দিয়ে করতেছো, এটা আর কি। তাহলে আমি যদি কি আমার বেগ সমান কত হবে, আমি লিখতে পারি ডিআর ডিটি, ডি ডিটি অফ আর। আর মানে কি, এটা আমার দূরত্ব এখানে বুঝাইছে, অবস্থান ভেক্টর মানে কি, এটা আমার দূরত্ব বুঝাইছে কত, 2t আই ক্যাপ প্লাস 3t স্কয়ার জে ক্যাপ। এটা লিখবো ডি ডিটি অফ 2t আই ক্যাপ প্লাস 3t স্কয়ার জে ক্যাপ। ঠিক আছে, তো এখানে এক কথা আমার এখানে কি আসবে, আমার এখানে ডি ডিটি অফ আসতেছে তোমার 2t প্লাস 3t স্কয়ার, তাই না? এটা তোমার, এখন এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, কি আসবে, এই যে এখানে আমার কি, টু আমার কনস্ট্যান্ট, টি না টি কি বলছিলাম, টি পাওয়ার ওয়ান আছে না, থেকে এক্স টু পাওয়ার ওয়ান না, এক্স টু পাওয়ার এন, তাহলে কি হবে, কি সূত্র ছিল, এনটার সামনে আসবে, পাওয়ারটা এক কমে যাবে। এখানে কি এন মানে এখানে ওয়ান, যেহেতু ওয়ান সামনে আসতেছে পাওয়ারটা কমে আছে, অর্থাৎ ঠিক আছে, তুমি কি ডিফারেন্সিয়েশন করো বা এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো, আমি দেখছিলাম এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ওয়ান আসে, তাই এখানে টি কোনো ওয়ান আসবে, প্লাস থ্রি, এই টি স্কোয়ার, টি টু পাওয়ার টু না বা এন না, তাহলে কি পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা এক কমে যাবে, তোমার আসবে 2 + 60। এটা তোমার কি বেগের রাশিমালা। আর তোমাকে যদি বলো যে 3 সেকেন্ডে বেগ কত, তখন ইজিলি বেগ করতে পারবা। তোমাকে বলছে না বেগ ও ত্বরণ কত হবে, তো বেগ পাইছে কত হবে, আমাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করবে রাশিটাকে, অর্থাৎ এর দূরত্বকে আর দিয়ে ভাগ করছে সরলরেখা, বেগ পাই গেছে। এখন বলছে ত্বরণ কত হবে না, এখন ত্বরণ কি আবার তুমি বের করছিলা, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এক কথা আমার কি বেগ বাই সময়টা আমার ত্বরণ, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি ক্যালকুলাসের ভাষায় ডি ভি ডিটি, ডি ডিটি অফ ভি, যদি ভেক্টর হবে, অর্থাৎ আমি যদি কি ত্বরণ বেগের রাশিমালাটাকে যদি কি সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করি বা সময় দিয়ে ভাগ করি, আমি কি ত্বরণ পাই যাবো। তো বেগ কত পাইছিলাম আমি এখানে, বেগ পাইছিলাম 2 + 60 পাইছিলাম, 2 + 60। তো এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমি কিভাবে ত্বরণ পাবো, প্রথমটাকে, এটা কিন্তু কনস্ট্যান্ট না, বলছিলাম তুমি ধ্রুবক সংখ্যাকে যদি কি ডিফারেন্সিয়েশন করো, তখন কত পাবা, জিরো পাবা, জিরো হবে, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করা যায় না। আবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করবে, এক্স এর সাপেক্ষে, এখানে এক্স আছে x9, তাহলে জিরো, তাহলে জিরো প্লাস 6, টি আছে না, টি কে ডিফারেন্স করলে কত হয়, ওয়ান হয়, 6, তাহলে তোমার ত্বরণ আসলো। এই হচ্ছে তোমার সাইন এখান থেকে, বলে কিন্তু অবশ্যই দিবেন। হুম, তো ঠিক আছে আর ইন্টিগ্রেশন ঠিক সেরকম করে, কারণ ভেক্টরের ক্যালকুলাস করবো আমরা, ইন্টিগ্রেশন তোমার ধরুন এখানে ম্যাথ করবো হয়ে যাবে আংশিক অন্তরীকরণ। তো আমরা এখানে কি করব, দেখো এখানে কি করব, এখানে আমরা পড়বো তোমার একটা হচ্ছে ভেক্টর অপারেটর, ঠিক আছে, ওখানে যেমন আমরা পড়ছিলাম কি তোমার ডিফারেন্সিয়াল অপারেটর কি ছিল, ডিডিএক্স, তাই না? কিন্তু এখানে আমরা এটা পাবো না, এখানে আমরা কি পাবো, ভেক্টর যেহেতু ক্যালকুলাস করবো, তো ভেক্টর অপারেটর পাবো একটা, সেটা হচ্ছে কি এই এরকম করে প্রকাশ করা হয়, ভেক্টর অপারেটর কি ডি ডিএক্স অফ আই ক্যাপ ডি ডি ওয়াই অফ জে ক্যাপ ডি ডিজিট অফ কে ক্যাপ, এটা তোমার কি ভেক্টর অপারেটর বলা হয় এটাকে, এটা মনে হয় এটা তোমার দেখবো, ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর আবার, ঠিক আছে, এটা ভি না কিন্তু ডেল্টা বলা, এটা আমাকে হচ্ছে ডেল্টা এইরকম দিয়ে দিচ্ছে। চলো কি ডি এক্স অফ আই ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ, ঠিক আছে এরকম। এখন এই যে অনেক সময়কে নেবলা বলা হয়, আতনটা ভেক্টরের মতো, এইটা দিয়ে আমরা কি গ্রেডিয়েন্ট বের করবো, ডাইভারজেন্স বের করবো, কার্ল বের করবো, ঠিক আছে। ফিল্ড বা ক্ষেত্র দৃষ্টি আসে, ফিল্ড মানে কি, আমরা পড়ছি তড়িৎ ক্ষেত্র পড়ছি, তাই না? ফিল্ড মানে হচ্ছে আমার কি, এক কথায় যদি বলি যে আমার যদি ভেক্টর ফিল্ড একটা বলো, এখানে তোমরা বলছে যখন কোনো রাশির মানে একটা অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন হয় এবং তড়িতের সাথে কি পরিবর্তিত হয়। ইলেকট্রিক ফিল্ড মানে আমার কি, তার যতটুকু এলাকা পর্যন্ত আমার শহরটা বিস্তৃত ছিল, একটা চার্জ আমি লিখে রাখি, চার্জ পার্টিকেল, তখন তার আমার যে এলাকা পর্যন্ত আমার কি ওই যে
তার প্রভাবটা বজায় থাকবে, সেটাকে কি বলা হবে? ক্ষেত্র বা কি ইলেকট্রিক ফিল্ড। ঠিক সেরকম আমার একটা ভেক্টর তার যতটুকু, না একটা ভেক্টর আমাকে এই পর্যন্ত তার কি প্রভাব আছে এটাকে বলতে আর কি ফিল্ড বা ক্ষেত্র, মানে সে যতটুকু পর্যন্ত কি পরিধি হতে পারবে আর কি, বা বিকিরণশীল, সেটা তো ভেক্টর ফিল্ড। আচ্ছা এই বলছে যে তোমার শেষের ক্যালকুলেশনটা আছে, শেষের ক্যালকুলেশন আচ্ছা দেখো, আমি এখানে কি বলছিলাম যে আমি যদি বেগ বের করতে চাই, আমি কি সরণকে টি দিয়ে ভাগ করবো, অর্থাৎ ডি আর ডিটি। ঠিক আছে, তো আমাকে কি সময়ের সাপেক্ষে তার অবস্থানটাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। এটা নর্মালি আমার কি যে বললাম, টি কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ওয়ান। মানে টি মানে এখানে মনে হয় এক্স, তুমি যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমার ওয়ান আসবে। কিভাবে আসলো, আমার কি এক্স এর পর পাওয়ার ওয়ান, তাই না? এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন করলে কি আছে, আমার পাওয়ারটা সামনে আসে, পাওয়ার এক কমে যায়, তো ওয়ান ছিল আমার এক কমে গেল, তো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো। এক্স এর উপর জিরো তো ওয়ান হয়, তাহলে ওয়ান ওয়ান হয়, এই জন্য ঠিকই করতে হবে, কিন্তু কত হবে, ওয়ান হবে ডিফারেন্সিয়েশন করলে। আর টি স্কোয়ার, তো বলতে পাওয়ারটা সামনে আসবে এন, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা কমে যাবে, টু থেকে এক এক হয়ে গেছে পাওয়ারটা, আমার তোমার টি হয়ে গেছে এখানে টু, আর সিক্স টি। ঠিক আছে, এখন আমার যদি আবার কি ত্বরণ সমান কি ডিভিডিটি, মানে কি কি বেগকে যদি কি সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করি, আমি ত্বরণ পাচ্ছি। তা ত্বরণ সমান হচ্ছে আমার এই যেটা আসলো, আমার বেগকে আমি ডিফারেন্সিয়েশন করবো, তো এখানে আমি কনস্ট্যান্ট বুঝাইলাম, বললাম যে কনস্ট্যান্টকে কোনো ধ্রুবক সংখ্যাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, মানে কোনো কিছুর সাপেক্ষে, তখন সেটা কি হবে, জিরো আসবে, জিরো আসে। আর এখানে সিক্সটি, তাই না? সিক্সটি একে ডিফারেন্সিয়েশন করো তুমি, ডিএক্স, সিক্স তো আমার কনস্ট্যান্ট, সিক্স আমার থাকবেই। এখন টি, টি কে ডিফারেন্স করলে বললাম না, টি কে ডিফারেন্স করলে কত আসবে, ওয়ান আসবে। তাহলে আমাকে এই জন্য কি সিক্স ইন্টু ওয়ান, এই জন্য হচ্ছে সিক্স। বুঝা গেছে, আশা করি বুঝছো। কি আসলে সিক্স আসবে, কারণ হচ্ছে সিক্স। রেখা জগৎ যদি লাইন ইন্টিগ্রাল পরে, তো নেক্সট দিন আমরা জাস্ট তোমার হইতেছে যে ভেক্টর ব্যাপারে বললাম, এটাকে ভেক্টর ব্যাপারটা বলা হয়, নাম ডেল্টা। অনেকদিন জাস্ট তোমার কি হয়েছে, ভেক্টর ক্ষেত্রে থেকে শুরু করো, এখান থেকে শুরু করবো। কি বলে এটাকে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল করবো। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল, আর যেগুলো ম্যাথ ছিল এগুলো করবা, বা আমি যেগুলো দেখাই দিচ্ছি প্রথমে দিলাম। নেক্সট দিন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল করবো আমরা, ইম্পর্টেন্ট হবে। একটু লিঙ্ক দিচ্ছে আরেকটা, ওইটা দেখবো, এটা